বাড়ছে দাম অবিরাম, চালের ডালের তেলের নুনের, হাড়ির বাড়ির গাড়ির চুনের, আলুমাঙ্গা বালুমাঙ্গা, কাপড় কিনতে লাগে দাঙ্গা। উঠছে বাজার হুহু করে সবকিছুর, আখের শাকের কাঠের পাটের আম লিচুর। খাওয়ার জিনিস, শোয়ার জিনিস, পরার জিনিস, মরার জিনিস, কিছুই ছোঁয়ার সাধ্যি নাই। ঘাটতে কেবল যেদিকে চাই, অভাব শুধু নাই মানুষের। চাই কত মন, চাই কত সের, আন্ডা চাও, বাচ্চা চাও, জোয়ান বুড়ো আসল ফাও। চাহিদা নাই মানুষগুলার, কেবলই তার পড়ছে বাজার। দর্শক, পড়ছিলাম 40-এর দশকের আধুনিক এই কবির মৃত্যুবার্ষিকী। আমরা পড়ছিলাম মোহাম্মদ আবুল হোসেনের কবিতা বাজার দর। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সকাল। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ আমরা জানবো, পুরো খবরটি জানবো আজ 15 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং 29 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার খবরগুলো দেখে নেব। হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। শুরুতে আমরা সমকালের শিরোনামগুলো দেখব। 29 জুনের খবরগুলোই আমরা দেখব। আন্দোলনে স্থবির এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত। ঢাকার রাজস্ব ভবনের সামনে অবস্থান, দিনভর কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। কমপ্লিট শাটডাউন আজও, বন্দরগুলোর কার্যক্রম বন্ধ, বাড়ছে পণ্যবাহী ট্রাকের সারি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার ও চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে সারা দেশে কর্মকর্তা কর্মচারীরা শাটডাউন এবং রাজধানীতে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটিতে স্থবিরতা দেখা দেয়। রাজস্ব আদায়ের পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। দর্শক, আমরা বলছিলাম আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা সেই খবরে কিন্তু জেনে আসব। আমরা একটু চলে যাব পঞ্চগড় থেকে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। শুভ সকাল। যেমনটি বলছিলাম যে এনবিআর এই সংস্কার ঐক্য পরিষদের যে শাটডাউন ডাকা হয়েছে, কমপ্লিট কর্মকর্তা কর্মচারীরা সবকিছু বন্ধ রয়েছে। তো এই যে স্থলবন্দর বন্ধ রয়েছে, সবকিছু বন্ধ, আমদানি রপ্তানি, কি পরিস্থিতি আসলে সবশেষ ওখানকার? জি, আপনাকে জানিয়ে রাখি, আসলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেটির বাস্তবায়ন পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অলরেডি শুরু হয়েছে। অর্থাৎ গত শনিবারে কিন্তু এখান থেকে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হয়নি এবং রপ্তানি হয়নি। ভুটান থেকে প্রায় 150 গাড়ি বাংলাবান্ধা বন্দরে এসেছিল। সেই গাড়িগুলো আসলে যেহেতু কাস্টমসের লোকজন নেই, তার কারণে সমস্ত গাড়ি বন্দরে পড়ে আছে এবং এই বন্দরকে ঘিরে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। আমি ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা অপেক্ষা করেছে কাস্টমসের লোকজনের কাছে। তারা অপেক্ষায় ছিল, কিন্তু তারা অফিস করেনি এবং তারা কোনো ছাড়পত্র না দেওয়ার কারণে এই সব গাড়ি, বিশেষ করে ভুটান থেকে যেসব গাড়ি নুড়ি পাথর নিয়ে আসছিল, তারা সেই সব গাড়ি কিন্তু এখনও বন্দরে অবস্থান করছে এবং তারা আশঙ্কা করেছে যে রবিবারের মধ্যে যদি এই পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু আগের মতো অবস্থা হবে। এবং আজকেও কিন্তু আমি সকালে খবর নিয়েছি, বন্দরের পরিস্থিতি একই। তো আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের মধ্যে একমাত্র চতুর্দেশীয় বন্দর হচ্ছে পঞ্চগড়ের বাংলাবান্ধা, যেখানে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত অর্থ বাণিজ্য চালায় আসতেছে। তো দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক মাস ধরে কিন্তু বন্দরের নানা রকম সমস্যা নিয়ে এখানে এক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তার উপরে আবার এনবিআর এই লকডাউন, এটা কিন্তু আসলে বন্দর নির্ভর যেসব মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এই সব গাড়ি বন্দরে থাকতে গেলে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে এবং প্রতি গাড়িকে অতিরিক্ত ড্যামারেজ তাদেরকে দিতে হচ্ছে এবং এই পরিস্থিতি যদি দ্রুত নিরসন না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে বন্দর নির্ভর যে মানুষ এবং ব্যবসা বাণিজ্য, সব কিন্তু স্থবির হয়ে যাবে। তো আমার কাছে এই ছিল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরের সার্বিক পরিস্থিতি। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বাংলাবান্ধা স্থল বন্দরের কথা জানছিলাম। আমরা জানছিলাম যে আজও কর্মসূচি রয়েছে, শাটডাউন, আমরা এই জন্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, সেসব খবর দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। আমরা পত্রিকা পড়ছিলাম, সমকাল পড়ছিলাম, পাশাপাশি সমকালের যে শিরোনামটি আমরা দেখছি,
টেবিলের আলোচনায় মাঠে চাপ, লক্ষ্য বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশের গতকাল শনিবারের সমাবেশ থেকে জানানো মূল দাবিগুলো সংস্কার বিষয়ক। সঙ্গে ছিল স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দাবিও। সঙ্গে মূলত সংস্কার প্রস্তাবের যে বিষয়গুলো নিয়ে কমিশনের বৈঠকে ঐকমত্য হয়নি, সেগুলো আলোচনার টেবিল থেকে মাঠে নিয়ে এলো দলটি। দর্শক, সমকালের শিরোনামগুলোতে পড়ছিলাম, সমকালের পরে এবারে চলে যাব প্রথম আলোর শিরোনামগুলোতে। নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। লন্ডন বৈঠকের প্রতিফলন দেখছে না বিএনপি, উপরন্তু কিছু বিষয় নতুন করে সামনে আনাকে সন্দেহের চোখে দেখছে দলটি। যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছে, তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া, বলেছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বিএনপি। ব্যবসা বাঁচান, সমস্যার দ্রুত সমাধান করুন। এনবিআর এর অচল অবস্থা নিরসনে দেশের শীর্ষস্থানীয় 14 ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অর্থনীতির লাইফলাইন হচ্ছে এনবিআর, অথচ 1 মাসের বেশি এ প্রতিষ্ঠান অস্থিতিশীল থাকবে। ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। এই প্রাণহানি গাজা যুদ্ধকে একবিংশ শতাব্দীর অন্যতম রক্তক্ষয়ী সংঘাত হিসেবে চিহ্নিত করে। গাজা ইসরায়েলি আগ্রাসনে গত 629 দিনে প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। দর্শক, এবার একটু খেলার খবর দেখে আসি। অধিনায়কত্ব ছাড়াই ব্যতিক্রম নাজমুল। তিনি বলেছিলেন দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব করতে চান। বিসিবিও সেভাবেই 3 সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক করেছিলেন নাজমুল হোসেনকে, কিন্তু হঠাৎই এক ঝড়ে তিনি এখন আর কোনো সংস্করণেই অধিনায়ক নন। সবশেষ কাল কলম্বোয় নাজমুল হোসেন দিয়েছেন টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো পড়ছিলাম, প্রথম আলোর পরে এবারে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে। এনবিআর নিয়ে শিরোনাম করা হয়েছে দৈনিক ইত্তেফাকেও। এনবিআর শাটডাউন, দেশ জুড়ে বন্ধ আমদানি, রপ্তানি ও শুল্ক কার্যক্রম। পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি। ইসলামী দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি, বলেছেন চরমোনাই পীর। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। ইনিংস হারের দিনে নেতৃত্ব ছাড়লেন শান্ত, আমরা পড়ছিলাম প্রথম আলোতেও। দর্শক, এবার একটা ডেঙ্গুর খবর রয়েছে এখানে। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নারী কর্মকর্তার মৃত্যু। অনিয়ন্ত্রিত পানি বন্ধতা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে বরগুনায় এডিস মশার বিস্তার লাভ করেছে। হু হু করে বেড়ে গেছে মশার বংশ বিস্তার। সারা দেশের 1/4 ডেঙ্গু রোগী হওয়ার বরগুনা এখন ডেঙ্গুর জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এডিস মশা নিধনের সর্বসাধারণের অসচেতনতা বোধ ও প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। দর্শক, আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো তো দেখছিলাম, এবার একটু কালের কণ্ঠে শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নেব। 34 বছর পর আবারও প্রতীক সংকটে ইসি। 34 বছর পর নির্বাচন কমিশন আবারও প্রতীক সংকটে পড়েছে। 1991 সালে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ নিয়ে সংকটে পড়ে সংস্থাটি। সে সময় 111টি রাজনৈতিক দল ও জোট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতীক বরাদ্দের আবেদন জানালে নির্বাচন কমিশনকে দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 140টি প্রতীক বরাদ্দ করতে হয়। গণহারে ছাড়পত্র দেওয়ার অভিযোগ, কেবিন ছাড়ছেন না জুলাই আহতরা। হাসপাতালে থাকার প্রয়োজন নেই, নিয়মিত ফলো আপ চিকিৎসার পরামর্শ মেডিকেল বোর্ডের। জুলাই আহতরা বলছেন তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, সবশেষে যুগান্তরের শিরোনামগুলো এবারে দেখব। এনবিআর অচল অবস্থা কাটেনি, প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি করা হয়েছে। ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের, খামেনির তীব্র সমালোচনা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান জয় পেয়েছে বলে দাবি করেছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ইরানে আবার বোমা বর্ষণ করবে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম কয়েকটি পত্রিকা থেকে।
এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব, দেখে নেব গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড, সেই সাথে আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাসটিও আমরা দেখে নেব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 34.2, সর্বনিম্ন 26.8। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.8, সর্বনিম্ন 26.8। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 29.3, সর্বনিম্ন 26.2। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 30, সর্বনিম্ন 26। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 24.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 35 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। আজ সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কাজের প্রয়োজনে ঘরের বাইরে যাবেন, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, বলছিলাম চলছে বর্ষাকাল। বর্ষার এই ভরা মৌসুমে সজীব হয়ে উঠেছে বান্দরবানের ঝর্ণাগুলো। পাহাড়ের গহীনে এসব ঝর্ণা উপভোগ করতে প্রতিদিন ছুটে যাচ্ছেন অসংখ্য পর্যটক। তবে প্রয়োজনীয় সতর্কতা না মানায় সেখানে ঘটছে নানা দুর্ঘটনা। তাই পার্বত্য এলাকা ভ্রমণে পর্যটকদের আরও সতর্ক হওয়া উচিত বলে মত পর্যটন খাত সংশ্লিষ্টদের। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। পাহাড়ের কোলে অপরূপ ঝর্ণা, সৌন্দর্যে বিমোহিত হন না এমনই বা কজন আছেন? সবুজ পাহাড় আর মনোরম প্রকৃতির মধ্যে ভরা বর্ষায় এমন ঝর্ণা দেখতে এখন প্রতিদিনই বহু পর্যটক ভিড় জমান বান্দরবানে। জেলা সদর ছাড়াও এমন 20টির মতো ঝর্ণা রয়েছে রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইখংছড়ির দুর্গম এলাকায়, যার অন্যতম দেবতাখুম, নাফাখুম, জাদিপাই, অমিয়াখুম, দামতুয়া ঝর্ণা। তবে ঝর্ণাগুলোতে পৌঁছানো এবং সেখান থেকে ফেরা অনেক ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ঝর্ণা দেখতে গিয়ে প্রাণও গেছে কয়েকজনের। সামাজিক নিরাপত্তা, আদার্স যেই সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, একটা মানুষের যে ফ্যাসিলিটিস লাগে টুরিস্ট পয়েন্টে, সেগুলো যদি পর্যাপ্ত থাকে, আমার মনে হয় যে এটাকে একটা স্বর্গ বানানো যাবে। সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এইখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়। নিবন্ধিত ট্যুর গাইড ছাড়াই প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গহীন পাহাড়ে ভ্রমণে যান পর্যটকরা। অনেকে ঝুঁকি নিয়ে তীব্র স্রোতের মধ্যেই পাড়ি দেন পাহাড়ি খাল। তাই ঝর্ণা ভ্রমণে অধিক সতর্কতার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায়, আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, তো আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। এই সময়গুলোতে যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না, সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি, মাইকিং এর ব্যবস্থা করেছি এবং তাদেরকে প্রতিরোধ তৈরি করা যায় যতভাবে, মানে না যেতে অনুৎসাহিত করছি তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবানে গেল 9 বছরে ঝর্ণা ও পাহাড়ি ঢলে ভেসে মারা গেছেন 27 পর্যটক ও স্থানীয় বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।
পর আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, এবার একটু আমরা বরগুনায় চলে যাব। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরতে না পেরে অনেকটাই হতাশ হয়ে ফিরছেন জেলেরা। উপকূলীয় এলাকায় জীবিকা নিয়ে জানতে আমরা চলে যাব বরগুনাতে। বলছিলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। আবু জাফর সালেহ, শুভ সকাল। যেমনটি বলছিলাম, ভরা মৌসুম, কিন্তু কৃষকরা কাঙ্ক্ষিত, জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না। কৃষকের যেই অবস্থা, তারপর আবার এই যে ইলিশেরও তো চড়া দাম, কি পরিস্থিতি সেখানকার, জেলেরা কি বলছে? সারিকা, মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে যে সরকারের 58 দিনের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা শেষে গত 12 জুন থেকে জেলেরা কিন্তু সমুদ্রে মাছ শিকার শুরু করেছে। আসলে যেমনটি যেটি জেলেরা প্রত্যাশা ছিল যে অর্থাৎ এখন ভরা মৌসুম চলে ইলিশের, তো তারা সেই কাঙ্ক্ষিত ইলিশ তাদের জালে ধরা পড়বে, কিন্তু আসলে সেই প্রত্যাশা একেবারেই ঘুরে বালি। যেটি হচ্ছে যে তারা সেই কাঙ্ক্ষিত আসলে মাছ বা ইলিশ না পেয়ে তারা কিন্তু অনেকেই ঘাটে ফিরে আসছে। এবং আপনি দেখছেন যে এখানেও কিন্তু এই যে অনেকগুলো ট্রলার কিন্তু ঘাটে নোঙ্গর করা আছে। আসলে ট্রলার মালিকদের যে দাবি হচ্ছে যে আসলে একটি ট্রলার 5 দিন 7 দিন এমনকি 10 থেকে 15 দিন যে সাগরে থাকতে যে পরিমাণ তাদের খরচ হয় এবং যে শ্রমিকদের পিছনে যে ব্যয় হয় বা যে সরঞ্জামাদি আসলে দিতে হয়, আসলে যে পরিমাণ খরচ সে অনুযায়ী তারা ইলিশ বা ধরা না পড়ায় তারা কিন্তু আসলে লোকসানে রয়েছেন, যার কারণে কিন্তু অনেক সময় তারা সাগরে না পাঠিয়ে কিন্তু আসলে নোঙ্গর করে রাখছেন। তো আসলে এই যে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার কারণে কিন্তু বাজারের যে আসলে ইলিশের যে দাম, সেটিও কিন্তু আকাশ ছোঁয়া, অর্থাৎ আপনি সোনার হরিণ বলতে পারেন। যে আজকের বাজারে আমি খোঁজ নিয়েছি, যেটি হচ্ছে যে আজকের বাজারে যে 1 কেজির উপরে যে ইলিশটি, সেটি কিন্তু 2500 থেকে 2600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এবং যেটি 1 কেজির নিচে 800 থেকে 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম, সেটিও 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ভরা মৌসুমে আসলে ইলিশের এই রকম দাম আসলে কখনোই আসলে থাকে না অন্যান্য বছর। যেটি বরগুনার পাথরঘাটা যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, যেখানে প্রতি বছর এমন মৌসুমে কিন্তু আসলে 10 থেকে 15 মেট্রিক টন ইলিশ প্রতিদিন কেনাবেচা হয়ে থাকে, সেখানে গত 12 জুন থেকে গতকাল পর্যন্ত মাত্র 51 মেট্রিক টন ইলিশ কেনাবেচা হয়েছে। তো বুঝতেই পারছেন যে আসলে ইলিশের যে ইলিশ আহরণের কম হওয়ার কারণে আসলে যেটি বাজারেও কিন্তু আসলে সেরকম একটি অবস্থা যে ইলিশ নেই বললেই চলে, যার কারণে আসলে ক্রেতার নাগালের একেবারেই বাইরে। তো আসলে জেলেরা অপেক্ষা করছেন যে হয়তো বা এর পরবর্তীতে হয়তো যদি ইলিশ ধরা পড়ে, তাহলে হয়তো জেলেদের পরিবারের যে একটি হতাশা বা জেলেদের ভিতরে যে একটি হতাশা রয়েছে সেটি হয়তো কাটবে এবং বাজারের দামও কমবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ সারিকা। সালে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু জাফর সালেহ। এবার একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। ঝিনাইদহে খেজুরের বীজ দিয়ে তৈরি হচ্ছে কফি। বীজ ভেজে তৈরি করা পাউডার পানিতে মিশিয়ে বানানো হয় এই কফি। ক্যাফেন মুক্ত এই পানীয় জেলার চাহিদা বাড়ার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে এই খেজুর বীজের কফি। আমরা প্রতিবেদনের মাধ্যমে আরো বিস্তারিত জেনে আসবো। ঝিনাইদহের সদরের জার গ্রামের কৃষক আহসান ইসলাম শাহিন খেজুরের বীজ দিয়ে কফি তৈরি করে সারা ফেলেছেন এলাকা জুড়ে। বীজ সংগ্রহের পর পচিয়ে ছাল তুলে রোদে শুকানো হয়, পরে শুকনো বীজ বালি দিয়ে ভেজে ব্লান্ডারে তৈরি করা হয় কফির পাউডার। আসলে সুস্বাদ, মানে মানুষের প্রতি খুব ভালো জনপ্রিয় হয়ে গিয়েছে। খেজুরের আটি দিয়ে কফি তৈরি হয়, এটা আমি প্রথম জানলাম, বা এখানে বানাচ্ছে লোক, এটাই দেখছি। শাহিন জানান, খেজুরের বীজের গুড়ের রং, গ্রান ও স্বাদ কফির মতো, তাই সবাই একে কফি হিসাবেই পান করেছেন। চাহিদাও বেশ। ভাজার পরে যখন খুব ভালো মচমচে হয়ে যায়, তখন এটা গ্রাইন্ডার মেশিনে গুঁড়া করে তারপরে পাউডার করছি, এবং এটা অনেকে এখন খেয়ে স্বাদ ভালো, ঘ্রাণটাও ভালো, কফির মতোই অনেকটা ঘ্রাণ। তো সেই জন্যই লোকজন অনেক বেশি আগ্রহ, এমনকি দেশের বাইরে থেকেও অনেক আগ্রহী। শুধু দেশে নয়, চাহিদা বাড়ছে বিদেশেও, তাই রপ্তানি হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ায়। খেজুর পেড়ে নিয়ে আসে, শুকায়ে কফি বানাচ্ছে, কফির গ্রান কফির মতনই, মানে সেন্ট আমরা ওই গ্রানই পাচ্ছি, খেয়েও ওই স্বাদই পাচ্ছি। বোঝাতে লোকজন আসছে বা নিয়ে যাচ্ছে, অর্ডার দিচ্ছে,
কেজি 15 টাকা কেজি। গবেষণা বলছে খেজুরের বীজে রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক ও পটাশিয়ামের মতো উপাদান। বাজারজাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কফিতে ক্যাফেইন থাকে, অরিজিনাল যেটা কফি সেটা অনেকের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ, অনেকে এটা খেতে চায় না। কফি ক্যাফেইন থাকার কারণে নানান শারীরিক প্রতিক্রিয়া তৈরি হয়, কিন্তু আমাদের এই যে খেজুর বীজের যে কফি, এখানে আপনার ক্যাফেইন মুক্ত। তো সেক্ষেত্রে যদি আর কোনো সাইড ইফেক্ট না থাকে তাহলে এর যে ফাইবার রয়েছে, অন্যান্য উপাদানগুলো রয়েছে, এটা শরীরের জন্য খুবই উপকার এবং কফির বিকল্প হিসেবে এটা তৈরি হতে পারে। 1 কেজি বীজ থেকে মেলে 800 গ্রাম পাউডার, প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 টাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার একটু দেশের বাইরের খবর। যে শহরে বেড়ে উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, সেই ওনসান শহরের সমুদ্র উপকূলে তিনি নির্মাণ করেছেন বিলাসবহুল কালমা বিচসাইড রিসোর্ট, যেখানে প্রতিদিন থাকতে পারবেন অন্তত 20,000 মানুষ। 1 জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রিসোর্টটি। তবে বিদেশি পর্যটকরা কবে থেকে সেখানে যেতে পারবেন তা এখনও অস্পষ্ট। ওনসান শহর, এই শহরেই বিলাসবহুল জীবনে বেড়ে উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একসময়ের মিসাইল পরীক্ষার স্থান হিসেবে পরিচিত শহরটিকে এখন পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান কিম। তাই তো সেখানে চালু করেছেন 20,000 পর্যটক ধারণ ক্ষমতা সম্পন্ন সমুদ্র রিসোর্ট। 1 জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য উন্মুক্ত হবে ওনসান কালমা নামের রিসোর্টটি। তবে বিদেশি পর্যটকরা কবে থেকে ভ্রমণ করতে পারবেন তা এখনও অস্পষ্ট। 6 বছর আগে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই রিসোর্টে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক। সম্প্রতি কিম জং উন তার মেয়ে কিম জুয়ে ও স্ত্রী রি সল জুকে নিয়ে রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 2024 সালের নববর্ষের পর এটি রি সলজুর প্রথম প্রকাশ্য উপস্থিতি। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসেগোরো ও অন্যান্য কূটনীতিকরাও। কিছু ট্যুর অপারেটরের ধারণা, রিসোর্টটি শীঘ্রই রাশিয়ান পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। তারাই বর্তমানে উত্তর কোরিয়ার কিছু অংশে ভ্রমণের অনুমতি পাওয়ার একমাত্র বিদেশি নাগরিক। বিলাসবহুল রিসোর্টটির উদ্বোধনের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কোর সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পারমাণবিক কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, যার বেশিরভাগ সম্পদ ব্যয় হয় সামরিক বাহিনী, স্মৃতিস্তম্ভ ও স্থাপত্য নির্মাণে। এসব নির্মাণের বেশিরভাগই কিম পরিবার ও রাজধানী পিয়ংইয়ং কেন্দ্রিক। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, দেশের বাইরের নানান খবর আমরা জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দেখা হবে নতুন দিনে নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথে থাকুন। শুভ সকাল।